একটা বিশাল সংঘর্ষ কিন্তু ঘটতে চলেছে। একদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর অবিশ্বাস্য উত্থান, আর অন্যদিকে বিশ্বের এনার্জি সেক্টর। এই দুটো শক্তি এমনভাবে মুখোমুখি হয়েছে যে আমাদের এনার্জির ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতেই হচ্ছে। তো চলুন এই অসাধারণ পরিবর্তনের গল্পটা একটু গভীরে গিয়ে দেখা যাক। শুরুতেই টেক জায়ান্ট মেটার একটা বেশ চমকে দেওয়ার মতো বক্তব্য শোনা যাক। তারা কি বলছে যে এই বিশাল মাপের ইনোভেশন চালাতে গেলে আরও অনেক বেশি ইলেকট্রিসিটি দরকার, আর সেই চাহিদা মেটাতে নিউক্লিয়ার এনার্জির কোনো বিকল্প নেই। ভাবুন একবার, একটা টেক কোম্পানি সরাসরি এআইকে নিউক্লিয়ার পাওয়ারের সাথে জুড়ে দিচ্ছে। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। 6.6 গিগাওয়াট, এই সংখ্যাটা আসলে কি? এটা শুধু একটা কোম্পানির মানে মেটার ক্লিন এনার্জি কেনার প্রতিশ্রুতি। এই পরিমাণটা যে ঠিক কতটা বিশাল সেটা একটু আন্দাজ করা যাক। 6.6 গিগাওয়াট বিদ্যুৎ দিয়ে কিন্তু লক্ষ লক্ষ বাড়ি বা একটা গোটা বড় শহরের বিদ্যুতের চাহিদা মিটে যেতে পারে। মানে আমরা এখানে একটা অবিশ্বাস্য পরিমাণ শক্তির কথা বলছি। তো এই যে এত বড় একটা এনার্জি শিফট হচ্ছে, এর পেছনের মূল কারণটা কি? চলুন আমাদের আলোচনার প্রথম অংশে সেটাই দেখি। কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই অমছুম খিদে সব কিছুকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই পুরো ব্যাপারটার পেছনে রয়েছে হাইপার স্কেলাররা। কারা এরা? মেটা, অ্যামাজন, গুগলের মতো কোম্পানি, যারা বিশাল বিশাল ডেটা সেন্টার চালায়। এদের সমস্যাটা কিন্তু শুধু অনেক পাওয়ার নিয়ে না, এদের এমন পাওয়ার দরকার যা 24/7 পাওয়া যাবে, মানে 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না, আর সেটা হতে হবে কার্বন মুক্ত। এই ধরনের নির্ভরযোগ্য নিরবিচ্ছিন্ন শক্তিকেই বলে ফার্ম পাওয়ার, মানে সোলার বা উইন্ড পাওয়ারের মতো না, যা আবহাওয়ার উপর নির্ভর করে। কিন্তু এই বিশাল চাহিদার পথে কয়েকটা বড় বাধা এসে দাঁড়িয়েছে। একদিকে যেমন পলিসি, অন্যদিকে জিওপলিটিক্স। দুটো মিলে একটা পারফেক্ট স্টর্মের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যা রিনিউয়েবল এনার্জি ইন্ডাস্ট্রির জন্য একটা বড় সংকট তৈরি করেছে। চ্যালেঞ্জটা আসলে একটা না, দুটো বড় চ্যালেঞ্জ একসাথে এসে পড়েছে। একটা হলো দেশের ভেতরের পলিসির পরিবর্তন, আর অন্যটা হলো আন্তর্জাতিক সাপ্লাই চেইন, যা এখন খুবই অস্থিতিশীল। এই দুটো মিলে পরিস্থিতিকে অনেক বেশি জটিল করে তুলেছে। যেমন ধরুন এই পলিসির প্রভাবটা। এখানে একটা কাল্পনিক আইনের কথা বলা হচ্ছে, যার নাম OBBA। এর প্রভাবটা দেখুন কি অসাধারণ। এই আইনের আগে ধারণা করা হচ্ছিল যে সোলার আর উইন্ড পাওয়ার বছরে 54 থেকে 85 গিগাওয়াট করে বাড়বে, কিন্তু আইনটা আসার পর সেই অনুমানটা কমে দাঁড়ালো 30 থেকে 66 গিগাওয়াটে। এটা কিন্তু একটা বিশাল ধাক্কা, তাই না? এর সাথে যোগ হলো আমেরিকা আর চীনের ট্রেড ওয়ার, যা খুব দ্রুত খারাপ দিকে মোড় নিল। এই টাইমলাইনটা দেখুন, কি দ্রুত সবকিছু ঘটল। সেপ্টেম্বরে আমেরিকা কিছু চীনা টেক কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করল, আর তার ঠিক পরেই অক্টোবরের 9 তারিখে চীন তাদের রেয়ার আর্থ এলিমেন্ট থাকা সব প্রোডাক্টের ওপর এক্সপোর্ট লাইসেন্স বাধ্যতামূলক করে দিল। ব্যাস, রাতারাতি গ্লোবাল সাপ্লাই চেইন একটা জিওপলিটিক্যাল হাতিয়ারে পরিণত হল। আর এই ট্রেড ওয়ার কেন এত বড় ব্যাপার, এই চার্টটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। উইন্ড টারবাইন হোক বা ইলেকট্রিক গাড়ি, এগুলোর জন্য যে ক্রিটিক্যাল মিনারেলস লাগে তার সাপ্লাই চেইনটা দেখুন, প্রায় পুরোটাই একটা দেশের নিয়ন্ত্রণে। রেয়ার আর্থ রিফাইনিংয়ের 91% আর পার্মানেন্ট ম্যাগনেট তৈরির 94%ই চীনের হাতে। তার মানে পুরো গ্লোবাল সাপ্লাই চেইনটাই একটা অমচ ঝুঁকির মধ্যে রয়েছে। তো সমস্যাগুলো তো বোঝা গেল, এখন প্রশ্ন হল এর সমাধান কি? এই কঠিন পরিস্থিতিতে টিকে থাকার জন্য এনার্জি ইন্ডাস্ট্রি কিন্তু বসে নেই, তারা বেশ কিছু স্মার্ট স্ট্র্যাটেজি নিচ্ছে। চলুন সেই নতুন প্লেবুকটা একবার দেখে নেওয়া যাক। ইন্ডাস্ট্রি মূলত 3কে প্রধান কাজ করছে। 1. নতুন নিয়মকানুন আসার আগে সেফ হারবার প্রজেক্টগুলোর কাজ জলদি শুরু করে দেওয়া। 2. সাপ্লাই চেইনকে ডাইভার্সিফাই করা, মানে শুধু এক দেশের উপর নির্ভর না করে অন্য জায়গা থেকে সোর্সিং করা, আর সোলার মডিউলের মতো জরুরি জিনিস স্টক করে রাখা। আর 3 নম্বর হলো খরচ কমানো আর পারফরম্যান্স বাড়ানোর জন্য AI আর ডিজিটাল টুলস ব্যবহার করা। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যে এআই এই সমস্যার কারণ, সেই এআই আবার সমাধানের একটা বড় অংশ। এই চার্টটা দেখুন, এআই দিয়ে ওয়েদার ফোরকাস্ট করে সোলার আর উইন্ড পাওয়ারের আউটপুট প্রায় 20% পর্যন্ত বাড়ানো যায়। শুধু তাই না, এআই মেইনটেন্যান্সের খরচ কমায়, আবার কখন ব্যাটারি থেকে পাওয়ার বিক্রি করলে লাভ বেশি হবে সেটাও ঠিক করে দেয়। দারুণ না ব্যাপারটা? তবে সবচেয়ে বড়, সম্ভবত সবচেয়ে আশ্চর্যজনক পরিবর্তনটা অন্য জায়গায় ঘটছে, আর সেটা হলো নিউক্লিয়ার পাওয়ারের দিকে একটা বিশাল ঝোঁক। চলুন দেখি টেক জায়ান্টসরা কিভাবে এই পুরো ঝড়টাকে পাশ কাটিয়ে একটা সম্পূর্ণ নতুন পথে হাঁটছে। মেটা বা অ্যামাজনের মতো কোম্পানিগুলোর সামনে প্রশ্নটা ছিল খুব সহজ। কিভাবে এমন একটা পাওয়ার সোর্স পাওয়া যায় যা 24/7 চলবে, ক্লিন হবে,
আবার জিওপলিটিক্যাল ঝুঁকি থেকেও মুক্ত থাকবে। আর এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। আর উত্তরটা হলো নিউক্লিয়ার পাওয়ার। টেক দুনিয়ার সবচেয়ে বড় নামগুলো এখন সরাসরি নিউক্লিয়ার এনার্জিতে বিশাল বিনিয়োগ করছে, শুধু নতুন টেকনোলজিতেই না, পুরনো প্ল্যান্টের আয়ু বাড়ানোর জন্য। তাদের লক্ষ্য একটাই, আগামী কয়েক দশকের জন্য গিগাওয়াটের পর গিগাওয়াট কার্বন ফ্রি আর নির্ভরযোগ্য পাওয়ার নিশ্চিত করা, যা দিয়ে তাদের ডেটা সেন্টার চলবে। এই নতুন যুগের নিউক্লিয়ার পাওয়ারের একটা বড় অস্ত্র হল SMR বা স্মল মডিউলার রিয়্যাক্টর। ভাবুন তো, ছোট ছোট কারখানায় তৈরি পারমাণবিক রিয়্যাক্টর, যেগুলো মডিউলের মতো করে জোড়া লাগানো যায়। ডেটা সেন্টারের জন্য এটা একেবারে আদর্শ, কারণ পাওয়ারের চাহিদা বাড়লে আরেকটা মডিউল যোগ করে দিলেই হলো। খুবই ফ্লেক্সিবল একটা সলিউশন। এই টেবিলটা দেখলেই বোঝা যায় টেক কোম্পানিগুলো কতটা সিরিয়াস। একদিকে মেটা, যারা প্রায় 6.6 গিগাওয়াট পাওয়ারের লক্ষ্য নিয়ে এগোচ্ছে, অন্যদিকে অ্যামাজন, যাদের শুধু প্রাথমিক প্রজেক্টে প্রায় 960 মেগাওয়াটের। এই সংখ্যাগুলোই বলে দেয় এটা কোনো ছোটখাটো বাজি না, এটা একটা বিশাল এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে এই পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, এই যে এআই আর এনার্জির মধ্যে একটা সংঘর্ষ হচ্ছে, তার ফলে ভবিষ্যতের জন্য একটা নতুন ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। এর মানে কিন্তু রিনিউয়েবলসকে বাদ দেওয়া নয়, বরং রিনিউয়েবলের সাথে নিউক্লিয়ার পাওয়ারের মতো একটা নির্ভরযোগ্য 24/7 বেসলোড শক্তিকে মিশিয়ে একটা অনেক বেশি স্থিতিস্থাপক আর ব্যালেন্সড এনার্জি সিস্টেম তৈরি করা হচ্ছে, যা এআই এর এই নতুন যুগের জন্য একেবারে তৈরি। তবে শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এআই এর পাওয়ারের খিদে তো দিন দিন বেড়েই চলেছে, প্রায় এক্সপোনেনশিয়ালি। তাহলে নিউক্লিয়ার পাওয়ারের দিকে এই যে একটা বড় মোড়, এটাই কি আগামী দিনে গ্লোবাল এনার্জির নতুন নকশা হতে চলেছে? এই বিশাল পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে, সেটা নিয়ে ভাবার সময় কিন্তু এসে গেছে।